হ্যালো স্টুডেন্টস, আজকের আমরা ইটিসি ডিপ্লোমা 5th সেমিস্টার পরীক্ষার কিছু প্রবাবল কোয়েশ্চেন আনসার্স ডিসকাস করব। তোমরা অলরেডি এইবারের পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন জেনেছো। তোমরা জানো যে এইবার পরীক্ষাতে কিভাবে এমসিকিউ কোয়েশ্চেন্স আসবে এবং কিভাবে অন্যান্য ব্রড কোয়েশ্চেন্স গুলো আসবে। এমসিকিউ কোয়েশ্চেন আনসার্স এর জন্য একটু মেনশন করে রাখি, যদিও আমার এই ভিডিওতে মেইনলি ব্রড কোয়েশ্চেন আনসার্স আমি ডিসকাস করব। এমসিকিউ কোয়েশ্চেন আনসার্স এর জন্য তোমরা কিন্তু যখন আনসার লিখবে, আমি অবশ্যই সাজেস্ট করব তোমরা কিন্তু কখনোই ওই শুধু আনসার এ কি আনসার বি অর সি অর ডি শুধু নাম্বারে লিখে গেলাম সেইভাবে নয়। ফর এক্সাম্পল, যদি কোয়েশ্চেন নাম্বার 1 এর উত্তর হয় এ, তাহলে এ লিখে পাশে তার আনসারটাও লেখো। সেটা ওয়ান ওয়ার্ড আনসারও হতে পারে, ওয়ান সেন্টেন্স আনসারও হতে পারে। রাইট ইট ডাউন। অনেক সময় থাকে, না লেখার কিছু নেই। আর যেহেতু তোমাদের এবারের এমসিকিউ কোয়েশনের সংখ্যাটা কম, তাই তোমাদের কিন্তু তোমাদের ওখানে এক্সপ্লানেশন লিখতে হবে। তাই তোমাদের টাইম নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। উত্তর জানা থাকলে অবশ্যই লিখতে পারবে। যদি কনফিউশন থাকে উত্তর নিয়ে, একটু ভেবে লেখো। তবে যেই পার্টিকুলার আনসারটা টিক করেছো, কারেক্ট আনসারের জন্য ঠিক এক্সপ্লানেশনটা ব্রিফলি লেখো। কখনো লেন্দি এক্সপ্লানেশনে যাবে না। মনে রাখবে 1 মার্ক রয়েছে এক্সপ্লানেশনের জন্য, 1 মার্ক রয়েছে কারেক্ট আনসারের জন্য। যদিও এই ভিডিওতে মেইনলি আমি ব্রড কোয়েশ্চেন্স আনসার ডিসকাস করব। ব্রড কোয়েশ্চেন আনসার ভালোভাবে পড়ে গেলেই তোমরা, এবং প্লাস যদি লাস্ট 4 to 5 ইয়ার্স এর, যদিও তোমরা জানো 2022 থেকে ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স 1 এবং ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স 2 দুটোকে কম্বাইন করে অলমোস্ট কিছু পার্ট পিএলসি, কিছু পার্টটা পরের 6 সেমিস্টারে চলে গেছে। IE1 এবং IE2 কম্বাইন করে তোমাদের 2022 থেকে ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স এর নতুন সিলেবাস হয়েছে। তাই লাস্ট 4-5 ইয়ার্স এ IE1 IE2 কোয়েশ্চেন পেপারস এবং ব্রড কোয়েশ্চেন আনসার যদি ভালো করে পড়ে যাও, তাহলে এমসিকিউ আনসার করাটা কোনো ব্যাপারই না তোমাদের কাছে। আচ্ছা, এবার চলে আসি ব্রড কোয়েশ্চেনে। তোমরা এখানে সিলেবাসটা দেখতে পাচ্ছ। সিলেবাস তোমরা জানো, সিলেবাসে 6টা ইউনিট আছে। আমি স্পেসিফিক্যালি যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুব স্কোরিং, খুব সহজেই তোমরা মার্কস তুলে ফেলতে পারো, সেই পার্টটাই আমি চলে আসছি। প্রথমত আমি আসি ইউপিএস এর। দেখো, ইউনিট 4 এ ইউপিএস এর একটা পার্ট আছে। এই ইউপিএস এর যে পার্টটা আছে, সেটা কিন্তু তোমরা প্রপারলি, যে নোটটা আমি ক্লাসে দিয়ে দিয়েছি তোমাদের, আমি এখানেও দেখিয়ে দেবো ইউপিএস এর নোটটা। আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। ইউপিএস এর পার্টটা কিন্তু ভালোভাবে পড়বে। একটা ইউপিএস এর what is a UPS, what are the different types of UPS, অনলাইন ইউপিএস, অফলাইন ইউপিএস, এই সমস্ত কিছু তোমরা ভালো করে পড়বে। একটু ক্লাসে এখানে তোমাদের অলরেডি শেয়ার করেছি। আচ্ছা, ইউপিএস এর এই নোটটা আমি ক্লাসে দিয়ে দিয়েছিলাম। এখানে আরেকবার আমি একটু জাস্ট টাচ করে করে যাচ্ছি এই পার্টগুলো। যে ডেফিনেশন অফ ইউপিএস, ইউপিএস বলতে আমরা কি বুঝি। ক্লাসিফিকেশন অফ ইউপিএস, এখানে দুটো লেখা আছে, কিন্তু আমি পরের পার্টগুলো দেখলে, পরের স্লাইডগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে আরেকটা, there can be of 3 types of UPS. Another is a line interactive UPS. সো এখানে দেখো তোমরা যে মেইন এলিমেন্টস কি আছে, একটা ইউপিএস এর ডিফারেন্ট পার্টস কি হতে পারে,
এই ধরনের কোয়েশ্চেন্স তোমাদের দেখো, একটা ব্রড কোয়েশ্চেন্স এর মতো কিন্তু তোমাদের একদম 9 মার্কস এর কোয়েশ্চেন যে একবারে একটা পুরো থাকবে তা কিন্তু নয়। তোমাদের মার্কস ডিভিশন হতে পারে 4+5, 5+4, বা এনি আদার মার্কস ডিভিশনস। তাই তোমাদের কিন্তু বারবার বলছি যে কোন কোয়েশ্চেনে কত মার্কস দিয়েছে সেইভাবে উত্তরটা লিখবে। পরের স্লাইডে দেখো, এখানে অনলাইন ইউপিএস এবং অফলাইন ইউপিএস এর, প্রথমে দেখো এখানে অফলাইন ইউপিএস এর ব্লক ডায়াগ্রাম রয়েছে। অফলাইন ইউপিএস এ অবশ্যই মনে রাখবে এই ইউপিএস স্ট্যাটিক সুইচটা কিন্তু নর্মালি অফ থাকে, আর মেইন স্ট্যাটিক সুইচটা কিন্তু নর্মালি অন থাকে। এই পুরো ব্লক ডায়াগ্রামটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। আচ্ছা, এবার এই ওয়ার্কিং মানে অফলাইন ইউপিএস, একটা অফলাইন ইউপিএস কিভাবে কাজ করে খুব ইজি, ক্লাসে আমি অনেকবার ডিসকাস করেছি, ভালো করে পড়ে নেবে। এইভাবেই পয়েন্ট ওয়াইজ লিখবে। তোমাদের ঠিক যেইভাবে কোয়েশ্চেন আনসার্স মানে এক্সামিনার এক্সপেক্ট করে থাকে, তোমাদের যেভাবে কোয়েশ্চেন প্যাটার্নস হয় বিগত কয়েক বছরে, যেরকম কোয়েশ্চেন প্যাটার্নস হয়েছে IE1 এবং IE2 এবং তার কম্বাইন্ড মানে ফরম্যাট যেটা IE সিলেবাস এখন হয়েছে, সেইভাবেই কিন্তু এই নোটটা করা আছে। তাই ডু ফলো ইট। আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে করিয়ে রাখি তোমাদের, যেখানে কিন্তু টোটাল টাইম টেকেন বাই দ্য সিস্টেম টু সেন্স দ্য পাওয়ার ফেলিয়ার, মানে যে ট্রানজিশন টাইমটা থাকে অফলাইন ইউপিএস, সেটা কিন্তু 1/4 অফ আ সাইকেল। একটা সাইকেল তোমরা জানো আমাদের লাইন ফ্রিকোয়েন্সি কত, 50 হার্টজ, তাহলে টাইম পিরিয়ড কত, 20 মিলি সেকেন্ড, তার 1/4 করো 5 মিলি সেকেন্ড। ওকে, মানে 20 মিলি সেকেন্ড/4, 4 দিয়ে ভাগ করে দিলে 5 মিলি সেকেন্ড। আচ্ছা, এটা মনে রেখো যে ব্যাকআপ টাইম কিন্তু ডিপেন্ড করে অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি, ব্যাটারি ব্যাংকের অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটির ওপর। যেরকম ফর এক্সাম্পল মনে রাখা খুব সহজ, তোমরা যখন মোবাইল ফোন কিনতে যাও তখন মনে করে দেখো এমএএইচটা খুব আমরা লক্ষ্য রাখি, তো মিলি অ্যাম্পিয়ার আওয়ার, তো অ্যাম্পিয়ার আওয়ার ইজ দ্য প্যারামিটার। আচ্ছা, নেক্সট হচ্ছে অনলাইন ইউপিএস এর ব্লক ডায়াগ্রাম। ইট ইজ এক্স্যাক্টলি সিমিলার টু দ্য অফলাইন ইউপিএস, শুধু এখানে মেইন স্ট্যাটিক সুইচটা অফ আছে আর ইউপিএস স্ট্যাটিক সুইচটা অন আছে। এটার এই পার্টিকুলার অনলাইন ইউপিএস এর কিভাবে ওয়ার্ক করবে চেষ্টা করো পয়েন্ট ওয়াইজ লিখতে, or illustrator করতে পারো, depends on you depending on the marks. Then হচ্ছে the different modes of operation of online UPS, কি কি মোডে একটা অনলাইন ইউপিএস কাজ করতে পারে, এটা অবশ্যই ওয়ার্কিং এর মধ্যে কিন্তু আসছে। নর্মাল মোড, আউটেজ মোড, বাইপাস মোড, অনেক সময় কিন্তু শর্ট কোয়েশনের মধ্যেও লিখতে দেয় আউটেজ মোড কি, নর্মাল মোড কি, বাইপাস মোড কি, এগুলো কিন্তু অনেক সময় শর্ট কোয়েশন লিখতে দেয়। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন অনলাইন ইউপিএস অ্যান্ড অফলাইন ইউপিএস। ক্লাসে অনেকবার ডিসকাস করেছি, অবশ্যই এই 9টা পয়েন্ট যেগুলো এখানে লেখা আছে ভালোভাবে দেখে যাবে, ডোন্ট মিস এনি অফ দ্য পয়েন্টস। Another very important question, যে একটা অফলাইন ইউপিএস এর কি কি স্পেসিফিকেশনস হতে পারে, পাওয়ার রেটিং, ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ ওয়েভ ফর্মটা কিরকম হবে, আউটপুট ফ্রিকোয়েন্সি, মানে দেখো আমরা একটা ইউপিএস থেকে কি পাচ্ছি, আউটপুটে যেটা পাচ্ছি সেটা অবশ্যই এসি পাচ্ছি, তো এসি মানে সাইনোসয়েডাল আউটপুট পাচ্ছি এখানে। তার মানে হচ্ছে যে তার অবভিয়াসলি উই আর এক্সপেক্টিং, আমরা কত এক্সপেক্ট করি 50 হার্টজ, তার সাথে 50 হার্টজ এক্স্যাক্টলি কখনো আসবে না, উইথ আ +-3% টলারেন্স। অ্যান্ড ইউপিএস অন যখন রয়েছে তখন 50 ± 2 হার্টজ। ব্যাটারি রিচার্জ টাইম, মানে তুমি যদি ব্যাটারিটাকে ইউপিএস এ ব্যাটারিটাকে ফুললি চার্জ হতে কত সময় লাগছে, ইট ইজ 4 hours অ্যাপ্রক্সিমেটলি। ব্যাকআপ টাইম হচ্ছে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অল দ্য পয়েন্টস আর ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান তার মধ্যে মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস ইজ 30 minutes or more। ব্যাকআপ টাইম মানে তোমরা সবাই জানো যে একটা ইউপিএস যদি লাইন মানে পাওয়ার কাট হয়ে যায় তখন ইউপিএসটা
ক্রিটিক্যাল লোডটাকে কতক্ষণ ব্যাকআপ দেবে। তো অফলাইন ইউপিএস এর ক্ষেত্রে এই ব্যাকআপ টাইমটা হচ্ছে 30 মিনিটস বা তার থেকে কিছু বেশি। ট্রান্সফার টাইম, ওই যে বললাম ট্রানজিশন টাইম, পাওয়ার কাট হয়ে গেল, তাতে এই স্ট্যাটিক সুইচ থেকে ইউপিএস সুইচে আসতে কতটা সময় নিচ্ছে, এটা অবশ্যই একটু আগে বললাম 1/4 অফ আ সাইকেল, তার মানে 5 মিলি সেকেন্ড। এফিসিয়েন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে একটা তুমি ইউপিএস সার্কিট ইউজ করছো বা ডিজাইন করছো, এটা কতটা এফিশিয়েন্ট। তো অফলাইন ইউপিএস কিন্তু ইট ইজ ভেরি মাচ এফিশিয়েন্ট, গ্রেটার দ্যান 85%। প্রোটেকশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্যাট ইজ, আমরা একটা ডিভাইস যখন ইউজ করছি, একটা পার্টিকুলার সার্কিট যখন ইউজ করছি, ইটস প্রোটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? যদি এটা ড্যামেজ হয়ে যায়, বার্ন আউট হয়ে যায়, তো দ্যাট উইল বি রিস্কি প্রসেস। তার জন্য আমরা কি করব, আউটপুট ওভারলোড, মেইনস ওভারলোড, লো ব্যাটারি, কি কি কারণে প্রোটেকশনটা হ্যাম্পার্ড হতে পারে, এই তিনটে পয়েন্ট এখানে মেনশন করা আছে। দেন হচ্ছে স্পেসিফিকেশন অফ অনলাইন ইউপিএস, একই রকম ভাবে এখানেও তোমরা মনে রাখবে, তবে এখানে কিন্তু ব্যাকআপ টাইমটা অবশ্যই অফলাইন ইউপিএস এর থেকে বেশি, এটা কিনা 30 মিনিটস টু 4 আওয়ার্স। আর এখানে এফিসিয়েন্সি কিন্তু অলমোস্ট সেমই থাকে, তবে অফলাইন ইউপিএস এ লো ব্যাটারির জন্য যে প্রবলেমটা হতে পারে, সেটা অনলাইন ইউপিএস এ প্রোটেকশনের যে প্রবলেমটা লো ব্যাটারির জন্য সেটা নেই। তার জন্য দেখো লেখা আছে ওভার ভোল্টেজ অর আন্ডার ভোল্টেজের জন্য মেইন প্রবলেমটা হয়, বা এরকম হতে পারে যে ওভার কারেন্ট ট্রিপ উইথ রিসেট। ওভার কারেন্ট ট্রিপ মানে যদি কারেন্টটা লিমিটের বাইরে চলে যায়, তখন কিন্তু মানে সুইচটা ট্রিপ করতে পারে আর কি, তোমরা জানো। আহ, তো সেক্ষেত্রে কিন্তু রিস্ক থেকে যায় আর কি, তো সেক্ষেত্রে we have to use a protection circuit. দেন আনাদার টাইপ অফ ইউপিএস হচ্ছে লাইন ইন্টারঅ্যাক্টিভ ইউপিএস। অনেক সময় এটা কিন্তু মানে ইউপিএস এর যে ব্রড কোয়েশ্চেন থাকে, তার মধ্যে কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছে অনেকবার। তাই অনলাইন অফলাইন পড়ে গেলে লাইন ইন্টারঅ্যাক্টিভ ইউপিএসটা পড়লে না, তাহলে কিন্তু রিস্ক হয়ে যেতে পারে, অনেক সময় চলে আসে, তখন শুধু অফলাইন ইউপিএস লিখে দিলে কিন্তু মার্কস পাবে না। তাই অফ লাইন ইন্টারঅ্যাক্টিভ অফলাইন ইউপিএস এর ব্লক ডায়াগ্রামটা কিন্তু অনলাইন এবং অফলাইন ইউপিএস এর থেকে আলাদা, বাট ইট ইজ অলসো ভেরি ইজি। যেটা ওয়ার্কিং প্রিন্সিপাল ভালো করে পড়ে নেবে, ইটস ভেরি ইজি। দুটো মোডে কি ডায়াগ্রাম হতে পারে এটা এখানে দেওয়া আছে। একবার যদি স্ট্যাটিক সুইচটা অন থাকে তখন কি ডায়াগ্রাম হবে মোড ওয়ানে, আর মোড টু তে হচ্ছে যদি স্ট্যাটিক সুইচটা অফ থাকে, দিস ইজ মোড টু। এখানেও কিন্তু ট্রানজিশন টাইম হচ্ছে 5 মিলি সেকেন্ড, মানে 1/4 অফ আ সাইকেল। নেক্সট হচ্ছে যে লাইন ইন্টারঅ্যাক্টিভ অফলাইন ইউপিএস এর ড্রব্যাক কি আছে। ড্রব্যাক কিন্তু পরীক্ষার সময় অনেক সময় ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশন বলেও লিখতে দেয়। So this configuration of UPS does not provide any isolation between AC mains and the load. So one of the very important drawback, যে যখন আমরা ইউপিএস সিস্টেম ইউজ করছি, তখন কিন্তু এসি মেইনস এর সাথে লোডের আইসোলেশনটা থাকে না। দ্যাট ইজ আ ভেরি ক্রিটিক্যাল প্রবলেম। ওকে, রিমেম্বার আইসোলেশন মানে দুটো পার্ট সেপারেট করাটা খুব ডিফিকাল্ট। ওকে, সেকেন্ড হচ্ছে অ্যাডভান্টেজ, it is possible to provide pure clean voltage to the load with good voltage regulation by employing power conditioners like AC stabilizer or constant voltage transformer CVT. মানে অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা ইউপিএস থেকে যে সাইনোসয়েডাল ওয়েভটা পাই ইজ কোয়াইট গুড এনাফ, এবং পিওর ক্লিন, কোয়াইট ক্লিন এনাফ, ডিস্টরশন অনেক কম থাকে। তো আহ, আমরা সেটা কিন্তু ক্রিটিক্যাল লোডে ইউজ করতেই পারি। তো উইথ গুড ভোল্টেজ রেগুলেশন মানে যদি আমরা লোডটাকে চেঞ্জ করি, দেখো লোড তো সবসময় সেম থাকবে না, কখনো আমরা কম্পিউটার ইউজ করছি, কখনো হসপিটালসে অপারেশনের সময় সময় কোনো মেশিন কানেক্ট করছি, কখনো কোনো ফ্যাক্টরি লোড আছে। তো আমরা তো বলতে পারি না যে একটা ইউপিএস ডিজাইন করলাম, হ্যাঁ অবভিয়াসলি কাস্টমাইজড ইউপিএস থাকে, কিন্তু তাও বলছি ইফ দ্য লোড ভ্যালু উইল চেঞ্জ, একটা পার্টিকুলার কম্পিউটারই ধরে নাও যে একটা ইউপিএস এর জন্য তুমি ইউজ করছো, সেই ইউপিএস তুমি প্রিন্টারও কানেক্ট করতে পারো, তাই না?
এখানে তুমি অন্যান্য অন্য ধরো ফ্যাক্স মেশিন কানেক্ট করলে, তো এই ধরনের অনেক লোড আমরা কানেক্ট করতে পারি। তো তাই ডিপেন্ডিং অন দ্য লোড সেক্ষেত্রে কিন্তু ইউপিএস এর আউটপুটে খুব একটা হ্যাম্পারিং কিছু হয় না। আর রেগুলেশন কেন এখানে গুড আমরা পাই, তার কারণ হচ্ছে এখানে সিগন্যাল যে মানে পাওয়ার, সিগন্যালের যে পাওয়ার সেটাকে আমরা কন্ডিশনিং করতে পারি। তা কন্ডিশনিং কিভাবে করা হয়, যে এসি স্টেবিলাইজার ইউজ করা হয়। এসি স্টেবিলাইজার আউটপুট এসি ভোল্টেজটাকে ফিক্স রাখতে সাহায্য করে। অর সিভিটি আমরা ইউজ করতে পারি, ফুল ফর্মটা মনে রাখবে, কনস্ট্যান্ট ভোল্টেজ ট্রান্সফর্মার। Then comes the reliability of UPS. Very very important. Reliability মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা, ট্রাস্টওয়ার্দি, যে একটা সিস্টেম আমার কাছে কতটা রিলায়েবল, তাই না? একটা সিস্টেম আমরা ইউজ করব, সেটা আমাকে প্রথমে জানতে হবে যে সিস্টেমটা কতটা আমার কাছে বিশ্বাসযোগ্য, তবেই না আমি আমার কম্পিউটার, আমার মেশিনস গুলো তার সাথে কানেক্ট করব। The reliability is measured in terms of mean time between failures. Remember this full form, MTBF, mean time between failures. It is expressed in thousands of hours. Thousands painted to correct করে নিও, thousands, ঠিকই আছে, হ্যাঁ, thousands of hours. So reliability is very very important. অনেক সময় কিন্তু ডেফিনেশন লিখতে দেয় রিলায়েবিলিটি, তখন উল্টো পাল্টা একটা লিখে দিলে, রিলায়েবিলিটি তো ইংলিশেও একটা মানে আছে, but remember it is the reliability of the UPS. So as the UPS system is an alternative for the AC main supply and the critical loads like computer, medical equipment or any other instrument in the factories are being operated by using UPS in case of power failure or sudden reduction in input voltage. So the UPS system is to be extremely reliable, fail safe and easy to maintain. Very very important. মানে এটা ইউপিএস সিস্টেম কিন্তু রিলায়েবল হতে হবে, ফেইল সেফ, কোনো কারণে ইনপুট পাওয়ারে ফ্লাকচুয়েশন হলো, কি মানে লোড প্রবলেম হলো, কি ওভার কারেন্ট হয়ে গেল, তো সেখানে যেন প্রোটেকশন সিস্টেমস গুলো আমাদের কাছে থাকে, সো দ্যাট একটা তুমি ভাবো যে একটা তুমি একটা ইউপিএস ডিজাইন করেছো, নাও you want to you want your customer or you want the user to use it, তো তখন তোমার কাছ থেকে এটা কেন সে পারচেজ করবে বা কেন তোমার কাছ থেকে নেবে, তো the reliability is very important। বা তুমি একটা ইউপিএস কেন কিনবে, আমরা প্রথমে একটা দোকানে কি জিজ্ঞাসা করি, is it okay, is it over is it লাস্ট করবে কিনা, তাই না? তো সবকিছু দেখে আমরা একটা জিনিসকে প্রকিউর করি, পারচেজ করি। So all these things are very important. Reliability can be greatly increased by redundancy. Redundancy is another very important point. যে ব্যাপারটা হচ্ছে অনেকটা যেরকম যখন ক্রিকেট ম্যাচ হয় তখন দেখবে এক্সট্রা প্লেয়ার্স থাকে, কেন থাকে, যদি ওখানে যারা খেলছে তাদের মধ্যে কেউ যদি ইনজিওর্ড হয়ে যায়, তখন যেন ওই এক্সট্রা প্লেয়ারটা এসে তাকে সেই জায়গাটা ফুলফিল করতে পারে, মেকআপ করতে পারে। সে রিডান্ডেন্সি এখানেও কিন্তু একই রকম, যে এইভাবে যেভাবে লেখা আছে সেভাবে লিখবে, টু প্রোভাইড ফেসিলিটিস ইন দ্য পাওয়ার কন্ডিশনিং সিস্টেম to transfer the critical load from a failed UPS to the alternate UPS system. মানে যদি একটা সিস্টেম ফেল করে, একটা ইউপিএস ফেল করে, যেন অটোমেটিক্যালি একটা চেঞ্জ ওভার সুইচ দিয়ে তুমি এটাকে নেক্সট ইউপিএস সিস্টেমে ওটাকে অল্টারনেট করে দিতে পারো। that is by using more number of UPS than what is actually required. ধরো ফর এক্সাম্পল একটা ফ্যাক্টরিতে 100টা ইউপিএস হলেই হয়ে যায়, কিন্তু ওখানে 150টা ইউপিএস রাখা আছে কি 120টা ইউপিএস রাখা আছে, কেন? সো দ্যাট যদি কোনোভাবে কিছু ম্যালফাংশন করে, ম্যালফাংশন তো করতেই পারে কিছু, তার জন্য যাতে কোনো ওভারঅল যে প্রসেসটা সেখানে কোনো হ্যাম্পারিং না হয়। সো ইফ ওয়ান ইউপিএস ফেলস দেন দ্য আদার ইজ দেয়ার টু ফিড দ্য লোড। ফিড মানে লোডটাকে কারেন্ট সাপ্লাই করতে পারবে, ফিডিং। সি দ্য এক্সাম্পল রিডান্ডেন্সি, এটা খুব সুন্দর, এখানে একটা ছবি দেওয়া আছে, যতদূর এটা মনে হচ্ছে খানচন্দানির বই থেকে নেওয়া।
ভেরি গুড এবং ভেরি ব্রিফ একটা ছবি। তোমরা কিন্তু রিডান্ডেন্সি দিয়ে যদি কোনো কোয়েশ্চেন আসে 3-4 মার্কসের, তখন কিন্তু ছবিটা অবশ্যই ছোট করে এঁকে দিতে পারো। এখানে সার্কিট ব্রেকার আছে, এখানে ম্যানুয়াল বাইপাস সুইচ, এখানে এসি মেইনস, এখানে লোড আছে। এখানে ইউপিএস 1, ইউপিএস 2, দেয়ার ক্যান বি মোর নাম্বার অফ ইউপিএস, তোমরা ইউপিএস 3 এর লাইনও করতে পারো। তো এখানে স্ট্যাটিক সুইচ আছে। তো এটা এখানে বলা হচ্ছে এটাই, যদি একটা ইউপিএস ফেল করে তাহলে ইউপিএস 2 টা মেকআপ করে দেবে জায়গাটা। নেক্সট হচ্ছে ব্যাটারি, ইটস অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ইউ ক্যান সে ব্যাটারি ইজ দ্য হার্ট অফ দ্য ইউপিএস, তাই না? একটা ইউপিএস যে ব্যাকআপ দিচ্ছে, একটা যখন মানে লাইনের ভোল্টেজ থাকছে না তখন যে ব্যাকআপ দিচ্ছে, কিসের সাহায্যে ব্যাকআপ দিচ্ছে? তার মেইন কিন্তু হচ্ছে মানে ব্যাটারি ব্যাংক। So for reliable operation of the UPS system, it depends largely upon the proper selection of the battery. মানে কোন ব্যাটারিটা তুমি চুজ করবে একটা ইউপিএস এর জন্য। আদারওয়াইজ যদি প্রপারলি ব্যাটারি সিলেকশন না হয়, তাহলে কিন্তু তুমি প্রপার ব্যাকআপ টাইম পাবে না, প্রপার এফিসিয়েন্সি পাবে না। ওভারঅল যে আমরা একটু আগে স্পেসিফিকেশনস গুলো দেখলাম, সেগুলো কিন্তু আমরা অনেকটাই লুজ করে যাব যদি আমরা ব্যাটারি সিলেকশনটা ঠিকঠাক না করি। দো different types of batteries are available commercially, however lead acid batteries are most commonly used for UPS. lead acid মনে রেখো নামটা, lead acid কিন্তু অনেক সময় এমসিকিউ কোয়েশ্চেনও আসে, very commonly used. Okay, some important parameters of the battery, remember, very very important. এক নম্বর হচ্ছে ক্যাপাসিটি, মানে একটা ব্যাটারি যখন তুমি পারচেজ করছো একটা ইউপিএস বানাবে বলে, তখন কি কি প্যারামিটার তুমি মাথায় রাখবে? এক নম্বর হচ্ছে ক্যাপাসিটি, সেকেন্ড হচ্ছে এফিসিয়েন্সি। ডেফিনেশনস আর ভেরি ইম্পর্টেন্ট। ক্যাপাসিটি কি? ইট ইজ দ্য ক্যাপাসিটি ওয়ার্ডটার বাংলায় মানে তোমরা জানো, ক্যাপাসিটি মানে কতটা ক্ষমতা। So it is defined as the amount of the current that the battery can supply in 1 hour. যেটা আমরা মোবাইল ফোন কেনার সময়ও দেখি এমএইচ বলে থাকে, মিলি অ্যাম্পিয়ার আওয়ার। এখানে এইচ দেখো, তাহলে কতখানি কারেন্ট একটা ব্যাটারি সাপ্লাই করতে পারবে 1 ঘন্টায়। সো ইট ইজ এক্সপ্রেসড ইন অ্যাম্পিয়ার আওয়ার। ওই জন্য কিন্তু আওয়ার কতটা ইউজ হচ্ছে, অ্যাম্পিয়ার মানে কতটা কারেন্ট 1 ঘন্টায় সাপ্লাই করবে। ফর এক্সাম্পল, ইফ আ ব্যাটারি সাপ্লাইড 10 অ্যাম্পিয়ার কারেন্ট ইন 1 hour, যদি একটা ব্যাটারি 1 ঘন্টায় 10 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই করে লোডকে, তাহলে অবশ্যই হয়ে যাচ্ছে 10 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। ক্যাপাসিটি অফ আ ব্যাটারি কি কি পয়েন্টস এর উপর ডিপেন্ড করে, কি কি ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে? এক নম্বর হচ্ছে রেট অফ ডিসচার্জ অফ দ্য ব্যাটারি, একটা ব্যাটারি তার ডিসচার্জ রেট কত। নাম্বার 2 হচ্ছে টেম্পারেচার, যেই যদি এরকম হয় যে ইউপিএসটা খুব হিটেড হয়ে যাচ্ছে, বা যেই এনভায়রনমেন্টে ইউপিএসটাকে রাখা হচ্ছে সেটা খুব হট একটা, তুমি এটা ইমাজিন করো যে একটা ফ্যাক্টরিতে যখন ইউপিএস ইউজ করা হচ্ছে, তখন সেখানে এনভায়রনমেন্টটা ভাবো, হাই টেম্পারেচার, তাই না? তাহলে অল দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। রেট অফ ডিসচার্জ হলো নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে টেম্পারেচার, নাম্বার 3 হচ্ছে ডেন্সিটি অফ দ্য ইলেকট্রোলাইট। ওকে, তারপরে হচ্ছে সাম ইম্পর্টেন্ট ইকুয়েশনস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় অঙ্ক আসে। ব্যাটারি হচ্ছে ব্যাটারি ইন কিলোওয়াট, এই ইকুয়েশনস গুলো ভালো করে দেখে নিও। ওকে, ক্লাসে বলেছিলাম স্পেশালি অ্যাম্পিয়ার আওয়ারের ইকুয়েশনটা ভালো করে দেখবে। অ্যাম্পিয়ার আওয়ার ডিউরিং ডিসচার্জ ডিভাইডেড বাই অ্যাম্পিয়ার আওয়ার ইনপুট while চার্জিং, মানে অ্যাম্পিয়ার আওয়ার কতটা ডিসচার্জ করছে ডিভাইড বাই অ্যাম্পিয়ার আওয়ার কতটা ইনপুট করছে। এখানে কিছু অঙ্ক আছে, এই নোটটা তোমাদের পুরোটাই দেওয়া আছে, এই অঙ্কটা এক্সাম্পল এখানে রয়েছে। তবে মানে এই লাস্ট মোমেন্টে ইকুয়েশনস গুলো দেখে যেও, যদি বাই চান্স কোনো অঙ্ক ছোট্ট একটা পার্ট দিয়ে দিল 3 মার্কস এর কোনো একটা অঙ্ক, যাতে মানে ছেড়ে আসতে না হয় আর কি। এটা গেল ইউপিএস এর পার্ট। এবার তাহলে ইউপিএস এই পার্টটা হয়ে গেল। নেক্সট হচ্ছে আমি আসি এখানে এসএমপিএস এর পার্ট। এখানে এসএমপিএস এর পার্টটা, এই এসএমপিএস এর যে নোটটা এখানে আমি তোমাদের দিয়েছিলাম ক্লাসে, ফার্স্টলি এসএমপিএস এর ফুল ফর্ম সুইচ মোড পাওয়ার সাপ্লাই। যেরকম তোমরা ইউপিএস দেখলে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই বা আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই,
এই ফুল ফর্ম গুলো কিন্তু মনে রেখো। অনেক সময় ইজি কোয়েশ্চেন্সও দিয়ে দেয়, কিন্তু আবার এটাও মনে রেখো যে এক্সপ্লানেশনে কি লিখবে। আনইন্টারাপ্টেড ধরো তোমাকে দিল যে ইউপিএস এর ফুল ফর্ম, যদি এত সহজ কোয়েশ্চেন দেবে না, তাও বলে রাখি, যদি দেয় তাহলে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই বা আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, তাহলে তখন লিখবে যে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই কেন নাম হয়েছে। কেন নাম হয়েছে আমরা সবাই জানি, বিকজ it can supply the power to the critical load when the main supply will be cut off, তাই না? আচ্ছা, এবার হচ্ছে এসএমপি, সুইচ মোড পাওয়ার সাপ্লাই। ব্যাকগ্রাউন্ডটা কি আছে, যে লিনিয়ার পাওয়ার সাপ্লাই, যেগুলো রেগুলেটেড পাওয়ার সাপ্লাই আছে, তার সাথে এসএমপিএস এ মানে লিনিয়ার পাওয়ার সাপ্লাই কোথায় প্রবলেম, একটা কিছু ইউজ করছি সেটা তো প্রবলেম হলে তবে আমরা নতুন ভার্সনে যাব না, বা নেক্সট ভার্সনে যাব, নিউ নিউ অপশনে যাব, তাই না? তো ইমপ্রুভড অপশনে যাব। তো প্রথমে হচ্ছে লিনিয়ার পাওয়ার সাপ্লাই থেকে আমরা কিন্তু আহ মানে দেখো এখানে লেখা আছে ডিসঅ্যাডভান্টেজেস অফ লিনিয়ার পাওয়ার সাপ্লাই, কিন্তু লিনিয়ার পাওয়ার সাপ্লাই কিন্তু অনেক অ্যাডভান্টেজও আছে। ওকে, এটাও দেখে নিও। মানে সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে লিনিয়ার পাওয়ার সাপ্লাই, মানে যে সার্কিটটা থাকে সেটা খুব সহজ, সিম্পল সার্কিট। নাম্বার টু হচ্ছে দ্য পাওয়ার সাপ্লাই ইজ কন্টিনিউয়াস, কোনো ডিসকন্টিনিউটি নেই। নাম্বার থ্রি, ডাইনামিক্যালি রেসপন্স টু লোড চেঞ্জেস, যদি লোডের ভ্যালু চেঞ্জ করে তাহলে কিন্তু ডাইনামিক্যালিও রেসপন্ড করতে পারে। ফোর্থ হচ্ছে লো নয়েজ, আমরা সবকিছুতেই লো নয়েজ এক্সপেক্ট করি। নাম্বার ফাইভ হচ্ছে রিপল ফ্যাক্টর ইজ ভেরি লো। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ, আচ্ছা এখানে বলে রাখি যে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই বা লিনিয়ার পাওয়ার সাপ্লাই বা এসএমপিএস সমস্ত ক্ষেত্রেই কিন্তু উই আর এক্সপেক্টিং ডিসি আউটপুট। ওকে, মানে আমরা আউটপুটে ডিসি পাবো, কিন্তু ইউপিএসসি কিন্তু এসি পাবো। ওকে, এবার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস অফ লিনিয়ার পাওয়ার সাপ্লাই। ট্রান্সফরমার্স আর হেভিয়ার অ্যান্ড লার্জ। লিনিয়ার পাওয়ার সাপ্লাই তুমি ভাবো না, একটা রেকটিফায়ার সার্কিট দিয়ে, ব্রিজ রেকটিফায়ার দিয়ে ফর এক্সাম্পল একটা তুমি ডিসি পাওয়ার সাপ্লাই বানাবে, তো অবশ্যই সেখানে তুমি একটা ট্রান্সফরমার ইউজ করছো। তাহলে ভাবো, তুমি একটা জিনিস ভাবো, কল্পনা করো যে তুমি ফোনটা যখন চার্জ করো, যে মোবাইল যে চার্জার বা ল্যাপটপের যে চার্জার, তার মধ্যে যদি একটা অত বড় একটা ট্রান্সফরমার থাকতো, তাহলে তুমি কি অত ইজিলি ক্যারি করতে পারতে তোমার ফোনের চার্জারটাকে তোমার হ্যান্ডব্যাগে? ইট ইজ নট পসিবল। তো তো এটা কিন্তু ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ড্রব্যাকস অফ লিনিয়ার পাওয়ার সাপ্লাই, যে ট্রান্সফরমার ইজ আর হেভিয়ার অ্যান্ড লার্জ। নাম্বার টু হচ্ছে মোর হিট ইজ ডিসিপেটেড, মানে মানে লিনিয়ার পাওয়ার সাপ্লাই কমপ্লিকেটেড, মানে সার্কিটটা করে কমপ্লিকেটেড না হলেও ট্রান্সফরমার ইউজ করা হচ্ছে, তো সেখানে কিন্তু একটা হিট জেনারেশনের ব্যাপার আছে। ট্রান্সফরমারের ওয়াইন্ডিংস আছে, সেখানেও কিন্তু লোকাল হটস্পট জেনারেটেড হতে পারে, গরম হয়ে যেতে পারে। তো সেখানে কিন্তু মোর হিট ইজ ডিসিপেটেড, বা সেটাকে কুলিং সিস্টেম ইউজ করার একটা দরকার পড়ে যাবে তখন, হিট সিঙ্ক অল দিস থিং, তাহলে সার্কিটটা আরো বাল্কি হয়ে যাবে। এফিসিয়েন্সি ইজ লো। তো লিনিয়ার পাওয়ার সাপ্লাই কিন্তু এফিসিয়েন্সি খুব কম, মানে এই যে আমরা আউটপুটে ডিসি পাচ্ছি এসি থেকে, এই কনভার্সন মানে এটা খুব কম, পার্সেন্ট রেশিওটা খুব কম। দ্য পাওয়ার ইজ ওয়েস্টেজ ইন দ্য ফর্ম অফ হিট, যেহেতু ওখানে অনেকটা হিট ডিসিপেট করছে, তাই অনেকটাই এনার্জি কিন্তু ইন দ্য ফর্ম অফ হিট এনভায়রনমেন্টে বেরিয়ে যাচ্ছে, তাই পাওয়ার লস হচ্ছে। লিনিয়ার পাওয়ার সাপ্লাই খুব ইজি একটা ব্লক ডায়াগ্রাম এখানে আঁকা হয়েছে, অনেক সময় পরীক্ষায় আসে, যদিও এসএমপিএস অনেক সময় আননোয়িংলি পরীক্ষায় চলে আসলে মানে ব্লক ডায়াগ্রামটা অ্যাটলিস্ট আঁকতে পারবে তোমরা। আর ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ অফ লিনিয়ার পাওয়ার সাপ্লাই অলরেডি আমি বলেছি। এসএমপিএস এর ব্লক ডায়াগ্রাম খুব ইজি, এই চারটে ডিফারেন্ট বক্স আছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই এর। এখানে ইনপুটে আমরা এসি অ্যাপ্লাই করছি, চাইলে এখানে সাইনোসয়েডাল ইনপুটটা দেখিয়ে দিতে পারো একে, 50 হার্জ। এখানে ইনপুট রেকটিফাইড অ্যান্ড ফিল্টার্ড, হাই ফ্রিকোয়েন্সি কনভার্টার, এখানে কোনো ট্রান্সফরমারের ওইভাবে ইউজ নেই, আউটপুট রেকটিফাইড অ্যান্ড ফিল্টার্ড, আর এখানে একটা ছোট্ট কন্ট্রোল সার্কিট। এখানে প্রত্যেকটা নোটটা তোমাদের অলরেডি দেওয়া আছে, দেওয়া ছিল অলরেডি,
তো তোমরা কিন্তু কোন ব্লকটার কি কাজ এটা কিন্তু ভালো করে দেখে নেবে। ছোট করে লেখা আছে কিন্তু এর থেকে আবার ছোট করতে যেও না, তাহলে কিন্তু কিছু থাকবে না আনসারটা। ওকে, তো কন্ট্রোল ইউনিটের একটা ব্লক ডায়াগ্রাম আছে, খুবই ছোট মতো 5টা এরকম ব্লকস আছে। এখানে হচ্ছে আউটপুট সেন্সর, আইসোলেশন, রেফারেন্স, এরর অ্যাম্পলিফায়ার, পিডব্লিউএম, অসিলেটর। এই পার্টটা ভালো করে পড়বে। আর লাস্টলি হচ্ছে একটা, এখানে দেখো আরেকটা ডায়াগ্রাম আছে যেটা এই পার্টটার জন্য কন্ট্রোল ইউনিটে, তারপরে লাস্টে এই ডায়াগ্রামটা আছে, এটাও ভালো করে প্র্যাকটিস করে নেবে। আচ্ছা, তারপরে হচ্ছে সাম ইম্পর্টেন্ট ফিচার্স অফ এসএমপিএস। অনেক সময় কিন্তু এসএমপিএস এর ফিচার্স লিখতে দেয়, বা তোমায় যদি দেখো যে 7 মার্কস এর বা 6 মার্কস এর একটা কোয়েশ্চেন এসছে, যতদূর জানো লিখে দেবে, মানে ব্রিফ করে লিখে দেবে আর কি। যে ইম্পর্টেন্ট ফিচার মানে এসএমপিএস সার্কিট ইজ অপারেটেড ইন সুইচিং মোডে ইউজ করা হয়। অপারেটেড মানে এখানে সুইচিং করা হয়, যেটা কিন্তু লিনিয়ার পাওয়ার সাপ্লাই কোনো সুইচিং এর ব্যাপার নেই। Hence the voltages vary continuously. On off হচ্ছে আর কি, এটা সুইচিং সার্কিট আছে। The switching device is operated in saturation and cut off. তোমরা জানো একটা সুইচিং সার্কিটে সুইচিং ডিভাইসের কি হয়, একবার অন হচ্ছে অফ হচ্ছে। তো অন যখন হয় তখন হচ্ছে স্যাচুরেশন কন্ডিশনে থাকে, আর অফ যখন হয় তখন কাট অফ। তো দুটো এটাকে অপারেট করা হয় either in saturation mode or in cut off mode. Number 3, the output voltage is controlled by switching time of the feedback circuit. আউটপুটে যে ভোল্টেজটা আছে সেটা কিন্তু কন্ট্রোলড হচ্ছে কি দিয়ে, সুইচিং টাইম অফ দ্য ফিডব্যাক সার্কিট। ওই যে কন্ট্রোল ইউনিট যেটা তুমি ব্লক ডায়াগ্রাম একটু আগে দেখলে, ওইটা দিয়ে কিন্তু মেইনলি কন্ট্রোল হচ্ছে, ওটাই সুইচিং করে। Switching time is adjusted by the duty cycle. Duty cycle already you know, that is T on by T into 100%. যে একটা সুইচিং যে অন অফ হচ্ছে তার ডিউটি সাইকেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে সুইচিং যে হচ্ছে, সুইচিং এর ডিউটি সাইকেল। এই প্রসঙ্গে বলে রাখি ডিউটি সাইকেলের ডেফিনেশন এবং ডিউটি সাইকেল একটা স্কোয়ার ওয়েভের জন্য কত ভ্যালু। তোমরা অবশ্যই জানো এটা স্কোয়ার ওয়েভের জন্য ডিউটি সাইকেল কিন্তু 50%। এর ক্যালকুলেশনটা আমি ক্লাসে করিয়ে দিয়েছিলাম, টি অন বাই টি ইন্টু 100%। এবার স্কোয়ার ওয়েভে কি হয়, যতটা অন ততটাই অফ, তার মানে টি অন ইকুয়াল টু টি অফ। তাহলে আমরা যদি এখানে টি অন বাই টি করছিলাম, টি এর জায়গায় আমরা কি পুট করতে পারি, টি অন প্লাস টি অফ। এবার যদি টি অন ইকুয়াল টু টি অফ হয়, তাহলে কত হয়ে গেল, টি অন ডিভাইডেড বাই 2 টি অন। তাহলে ওদিকে হয়ে গেল টি অন কেটে গেল, তাহলে 1/2 ইন্টু 100%, তার মানে 50%। মনে রেখো স্কোয়ার ওয়েভের জন্যই কিন্তু একমাত্র 50%। এবার যদি তোমাদের টি অন আর টি এর ভ্যালু দিয়ে দেয়, তাহলে তোমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবে। টি অফ এর ভ্যালু দিলেও তোমরা টি দিয়ে দিলে তোমরা টি অন ক্যালকুলেট করে ডিউটি সাইকেল ইজিলি ক্যালকুলেট করতে পারবে। কিন্তু ক্যালকুলেশনটা ইকুয়েশনটা ভালো করে দেখে যেও, ভুল করে কিন্তু উল্টো ইকুয়েশন লিখো না, তাহলে কিন্তু কোনো আনসার আসবে না, কাটা যাবে আর কি। আচ্ছা, the efficiency of SMPS is very high. এখানে কোয়েশ্চেন দিয়েছে, এটা তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন্সও আসতে পারে, এসেছে অনেকবার, that SMPS এর efficiency high or low, আনসারটা তো হাই, কিন্তু কেন, instead dissipating excess power। দেখো আমরা লিনিয়ার পাওয়ার সাপ্লাইতে ধরে দেখেছি ওখানে কিন্তু অনেকটা পাওয়ারই ইন দ্য ফর্ম অফ হিট ডিসিপেট হয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই পাওয়ার লস হচ্ছে। কিন্তু এখানে যেহেতু কন্টিনিউয়াসলি একটা সিস্টেম, একটা সুইচিং সার্কিট অন অফ হচ্ছে, সুইচ করছে, তাই ওভার হিটিং হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নেই, তাই না? তার জন্য এখানে কিন্তু পাওয়ার লস অনেকটাই কম। দিস ইজ দ্য আনসার। ডিসঅ্যাডভান্টেজ, এত কিছু অ্যাডভান্টেজ থাকার পরেও এসএমপিএস এ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, মেইনলি তিনটে। নাম্বার 1 হচ্ছে দ্য নয়েজ ইজ প্রেজেন্ট ডিউ টু হাই ফ্রিকোয়েন্সি সুইচিং। নয়েজ কিন্তু আছে, জিরো নয়েজ তো অবভিয়াসলি প্র্যাকটিক্যালি নট পসিবল, যদিও এখানে অনেকটাই নয়েজ আছে। নাম্বার 2, দ্য সার্কিট ইজ কমপ্লেক্স। লিনিয়ার পাওয়ার সাপ্লাই কিন্তু অনেকটাই সিম্পল সার্কিট ছিল, কিন্তু এসএমপিএস এর সার্কিটটা অনেকটাই কমপ্লেক্স। নাম্বার 3, ইট প্রডিউসেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করে। অ্যাডভান্টেজেস,
অবশ্যই এসএমপিএস এর অনেক অ্যাডভান্টেজ রয়েছে, মেইনলি চারটে এখানে লেখা আছে। এসএমপিএস এর মানে এফিসিয়েন্সি, অনেক সময় কিন্তু লিনিয়ার পাওয়ার সাপ্লাই আর এসএমপিএস এর ডিফারেন্স লিখতে দেয়, তাই তোমরা কিন্তু ফিচার্স দেখবে দুটোরই, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এলপিএস মানে লিনিয়ার পাওয়ার সাপ্লাই এবং এসএমপিএস এর দেখবে, সেখান থেকেই তোমরা দুদিকে দুটো কলাম করে লিনিয়ার পাওয়ার সাপ্লাই আর এসএমপিএস এর ডিফারেন্স গুলো লিখে ফেলতে পারবে। তো এই একটা হচ্ছে এফিসিয়েন্সি 80 to 90%, যেটা কিনা এলপিএস এর ক্ষেত্রে 40 to 50%। লেস হিট জেনারেশন, লেস পাওয়ার ইজ ওয়েস্টেড, মানে হিট জেনারেশন নেই এখানে। দ্য ওভারঅল সার্কিট ইজ কম্প্যাক্ট অ্যান্ড স্মল ইন সাইজ, অবশ্যই স্মল ইন সাইজ, কেননা ট্রান্সফরমার ইউজ হচ্ছে না, তাই স্মল ইন সাইজ। নেক্সট হচ্ছে রিডিউসেস হারমোনিক ফিডব্যাক ইনটু দ্য মেইন সাপ্লাই, মানে সেভাবে হারমোনিক্স মানে নয়েজ মানে আছে, কিন্তু অনেকটাই কিন্তু রিডিউস হয়েছে। নয়েজের কথা কিন্তু বলা সেভাবে হচ্ছে না, হারমোনিক্স এর কথা বলছি আমি, যে কোনো পিক আপ করে নিল বা মেইন যে সিগন্যালের সাথে কিছু একটা তার হারমোনিক্স চলে আসলো, সেটা এটা চলে আসলো আমাদের এসএমপিএস এর পার্টটা পুরো কমপ্লিট হয়ে গেল। দেখো রয়েছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ সুইচিং রেগুলেটর ইন কম্পারিজন টু লিনিয়ার রেগুলেটর। এর মানে কিন্তু এই লিনিয়ার রেগুলেটর মানেই কিন্তু এলপিএস, লিনিয়ার পাওয়ার সাপ্লাই, আর সুইচিং রেগুলেটর মানে কিন্তু সুইচিং রেগুলেটর মানেই সুইচ মোড পাওয়ার সাপ্লাই, তাই ডোন্ট গেট কনফিউজড। এই পার্টটা হয়ে গেল। এবার হচ্ছে চপার। চপারের থেকে কিন্তু অবশ্যই জোনস চপার, তোমাদের ক্লাসেও আমি বলেছি, জোনস চপার তোমরা যে কোনো পাওয়ার ইলেকট্রনিক্স এর বইতে পেয়ে যাবে। জোনস চপারের সার্কিট ডায়াগ্রাম, তাদের সার্কিট অপারেশন, বি কেয়ারফুল, মানে ভালো করে দেখে যাবে পুরো ওয়ার্কিং প্রিন্সিপালটা। কোনো ব্যাপার না, তোমাদের শর্ট কোয়েশ্চেন শর্ট নোট ফর্মে আসতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে আসে, সেটা হচ্ছে যে একটা মানে জোনস চপার কোন কমিউটেশন সার্কিটকে ফলো করে, কোন কমিউটেশন টাইপকে ফলো করে, এ বি সি ডি নাকি ই। ওকে, তো এটা দেখে যেও ভালো করে। আর হচ্ছে যে জোনস চপারের অ্যাপ্লিকেশনস কি আছে, জোনস চপার কোথায় কি মানে কোন কোন পারপাসে আমরা জোনস চপার ইউজ করি। ওকে, Now these are the very important question from chopper. আর তোমাদের চপারের কোনো পার্ট নেই, তবে চপার, what is a chopper? চপার you know, DC to DC converter, সেটা দেখে যাবে। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে চপারে কি কি টাইপ হতে পারে, ক্লাসিফিকেশনটা ভালো করে দেখে যাবে, এখানে বলা না থাকলেও কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর হচ্ছে ইনভার্টার, ইনভার্টার কিন্তু ভালো করে দেখে যাবে, এই ভোল্টেজ সোর্স ইনভার্টার এবং কারেন্ট সোর্স ইনভার্টার, এদের সার্কিট মানে ব্লক ডায়াগ্রাম আর হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, আর এই যে মানে ভিএসআই, ভিএসআই মানে ভোল্টেজ সোর্স ইনভার্টার আর কারেন্ট সোর্স ইনভার্টার, এই দুটোর ডিফারেন্সেস কি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, আর সিঙ্গেল ফেজ, হাফ ব্রিজ, ফুল ব্রিজ, এই দুটো দুটো সিম্পল দুটো সার্কিট আছে, ক্লাসে আমি করিয়েছি, ইনভার্টারের নোটও দেওয়া আছে, ওই নোটটা থেকে দেখে যাবে। ওকে, এই সিঙ্গেল ফেজটা আর কি। তো সিঙ্গেল ফেজ আর যখন আনসার লিখবে অবশ্যই নোট করবে, সিঙ্গেল ফেজ লিখতে দিয়েছে না থ্রি ফেজ লিখতে দিয়েছে, মানে থ্রি ফেজের জায়গায় যদি সিঙ্গেল ফেজ আর সিঙ্গেল ফেজ থ্রি ফেজ লিখে দাও, নো মার্কস। ওকে, তারপরে হচ্ছে থ্রি ফেজ ইনভার্টার। থ্রি ফেজ ইনভার্টারের কিন্তু দুটো টাইপ আছে, একটা 120 ডিগ্রি আর একটা হচ্ছে 180 ডিগ্রি, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্য আনসার্স। ওকে, এখানে এই যে এখানে দেখতে পাচ্ছ আমি ক্লাসে বলে দিয়েছিলাম, এই যে সিএসআই ভিএসআই, এই যে ডায়াগ্রাম একটু লেখা, শুধু ডায়াগ্রাম আঁকলে কিন্তু হবে না, ডায়াগ্রাম প্লাস লেখা। কমিউটেশন, এই যে ডিপেন্ডিং অন দ্য কমিউটেশন মানে ইনভার্টারের কি কি টাইপ হতে পারে ভালো করে দেখে যাবে। আর অনেক সময় এগুলো লিখতে দেয় মানে কি কি প্যারামিটার্স রয়েছে ইনভার্টারে, তবে এগুলো আমি বলে দিচ্ছি, অনেক সময় ডিএফ লিখতে দেয়, ডিস্টরশন ফ্যাক্টর, ডিস্টরশন ফ্যাক্টরটা ভালো করে দেখে যাও।
আচ্ছা, সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ বিএসআই, এই যে সার্কিটটা রয়েছে, দুটো সার্কিটের মধ্যে ক্লাসেও আমি বলে দিয়েছিলাম এই লেফট সাইডেরটা আঁকলেই হবে। ওকে, যে কোনো একটা আঁকবে, তবে আমি আমি তোমাদের বলবো যে লেফট সাইডেরটা এঁকো। আচ্ছা, এখানে মোড ওয়াইজ কিন্তু ওয়ার্কিং আছে, এইভাবেই লিখবে মোড ওয়ান মোড টু, ভেতরে যা যা লেখা আছে খুব সিম্পল, দেখে নিও। আর এখানে দুটো মোডে কি সার্কিট আছে, মানে যখন মোড ওয়ান হচ্ছে তখন সুইচ S1টা ক্লোজ হচ্ছে, মানে এই পার্টটা শর্ট হচ্ছে। আর যখন মোড টু হচ্ছে তখন S2টা মানে শর্ট হচ্ছে, মানে অন আছে। আর মোড ওয়ানে S1টা অন ছিল, এখানে ডটেড দিয়ে দেখানো হয়েছে। আর সেইভাবে এখানে আউটপুটটা আসছে, এই যে এখানে এখানে S1টা অন আছে, তাহলে এখানে আমরা গেটিং পালস দিয়েছি। যদি আমরা SCR ইউজ করে থাকি সুইচের জায়গায়, তাহলে অবশ্যই তোমরা জানো যে গেট পালস অ্যাপ্লাই করলে তবে সুইচ মানে SCRটা অন হবে ইন কেস অফ গেট ট্রিগারিং। তাই এখানে S1 এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এটা কিন্তু S2, লেখাটা S2 ভুল আছে। আচ্ছা, এখানে আউটপুট ভোল্টেজটা দেখো, আউটপুটে AC আসছে। কারেন্টটাও কিন্তু প্যাটার্নটা একই, শুধু ভ্যালুটা হচ্ছে V/2R। আর একটা কথা বলে রাখি, আচ্ছা এই এই চার্টটাও কিন্তু আঁকবে, খুব একটা ডিফিকাল্ট কিছু নেই। এই যে এখানে যে টাইম পিরিয়ডটা দেখতে পাচ্ছ, টাইম পিরিয়ড আমরা জানি 0 থেকে T অবধি, আর হাফ মানে 0 থেকে T/2 অবধি। আমরা একটু আগে দেখলাম S1 সুইচটা অন ছিল, আর T/2 থেকে T অবধি S2 সুইচটা অন আছে। তার জন্য কিন্তু এইটা লেখা আছে, দেখো 0 থেকে T/2 অবধি S1টা অন আছে, আর T/2 থেকে T অবধি S2টা অন আছে। লোড ভোল্টেজটা হচ্ছে একটা জায়গায় V/2, আর একটা হচ্ছে -V/2, দেখেই বুঝতে পারছো। এই যে একটা হচ্ছে মাইনাস, যেহেতু অপোজিট হয়ে যাচ্ছে, এটা এখানে, তাহলে এখানটা কিন্তু একটা করে মনে রেখো যে বিএসআই মানে হাফ ব্রিজ সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটটা একটা খুব ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দুটো ভোল্টেজ সোর্স ইউজ হচ্ছে, বেশি খরচা হচ্ছে, তাই না? আচ্ছা, এই ক্যালকুলেশন পার্ট তোমাদের নেই। এটা হয়ে গেল আমাদের ইনভার্টার। থ্রি ফেজ ইনভার্টারটাও কিন্তু ভালো করে দেখে যাবে। ওকে, থ্রি ফেজ ইনভার্টারে আমি ক্লাসে নোট তোমাদের দিয়ে দিয়েছি, এখানে একটা নোট তোমাদের দেখে নিও। এই যে থ্রি ফেজ ইনভার্টার কিন্তু এখানে যেটা মেইনলি আসে, এই যে দুটো পার্টে আছে, দেখো 180 ডিগ্রি আর 120 ডিগ্রি। এই ডায়াগ্রাম গুলো তোমাদের দরকার নেই, তোমাদের হচ্ছে মেইনলি এখান থেকে স্টার্ট হচ্ছে 180 ডিগ্রি। ওকে, কি করবে, শুধু এখানে যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটা, ওকে, এই ডায়াগ্রাম আর এই টেবিল, অপারেশন টেবিল, ওকে, এটা ভালো করে প্র্যাকটিস করবে। আমি একটা মোড বলে দিচ্ছি, যেরকম দেখো এখানে তো S1 থেকে S6 অবধি, মনে রাখবে একটা থ্রি ফেজ ইনভার্টারে 6টা সুইচ ইউজ হয়, 6 নাম্বারটা মনে রেখো, 6 সুইচেস আর ইউজড। আর কটা মোড অফ অপারেশন আছে, 6টা। 6টা মোড অফ অপারেশন, 6টা মোডে কাজ করবে, আর 6টা সুইচ আছে। তাহলে টোটাল আমাদের একটা ওয়েভের কত অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল কত থাকে, ম্যাক্সিমাম ফেজ অ্যাঙ্গেল একটা সাইকেলের কত থাকে, 360 ডিগ্রি। 360 কে 6 দিয়ে ভাগ করে দাও, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো 0 থেকে π/3, পাই মানে কত, 180, 180/3 করলে 60। প্রথম হয়ে গেল 0 থেকে 60, তারপরে হচ্ছে π/3 মানে 60 থেকে 120। ওকে, তারপরে 120 থেকে 180, এইভাবে 60 করে করে বাড়তে বাড়তে লাস্টে দেখো 2π অব্দি 360 অব্দি চলে গেছে, লাস্টটা হচ্ছে 300 থেকে 360। তো এই সময় কোন কোন সুইচ গুলো অন থাকছে, দিস ইজ দ্য মেইন ট্রিক, যে এই পার্টিকুলার প্যাটার্নেই সুইচ গুলোকে অন হতে হবে, মানে S1 S6 S5, আবার S1 S6 S2, এই প্যাটার্নটা মেনটেন করবে। শুধু একটা মজার জিনিস আছে এখানে, প্রত্যেকটা সুইচ
কিন্তু 3 বার করে অন হচ্ছে, দেখো S1 3 বার অন হয়েছে, S6 একবার, দুবার, 3 বার, S3 একবার, দুবার, 3 বার, S2 একবার, দুবার, 3 বার, S5 একবার, দুবার, 3 বার, S6 একবার, দুবার, 3 বার, S4 একবার, দুবার, 3 বার। তো প্রত্যেকটা সুইচ কিন্তু 3 বার করে করে অন আছে। এইভাবেই কিন্তু মোড গুলো লেখা হয়েছে এখানে। তোমাদের আমি অ্যাসিওর করতে পারি যে তোমরা যদি এইভাবে সার্কিট এবং মোডস গুলোকে ঠিক করে লিখতে পারো, ইউ উইল গেট দ্য ফুল মার্কস। আর এই সেকেন্ড ডায়াগ্রামটা না আঁকলেও চলবে, মেইন সার্কিটটা আঁকবে, চার্টটা আঁকবে, আর প্রত্যেকটা মোডের ফেজ অ্যাঙ্গেল আর আউটপুট ভোল্টেজ আর মানে আর কারেন্ট এইটুকু লিখলেই হবে। এই তোমাদের এত হারমোনিক্স এর ক্যালকুলেশন নেই। ওকে। আর হচ্ছে ওয়েভ ফর্ম, ওয়েভ ফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের দেখবে কোয়েশ্চেনের মধ্যেই জেনারেলি মেনশন করে দেয় যে ওয়েভ ফর্মটা তোমাদের আঁকতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। এই ওয়েভ ফর্মটা দেখলে অনেকের ভয় লাগে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কারণ দেখো, তোমাদের অলরেডি বললাম যে একটা করে সুইচ 3 বার করে অন হচ্ছে। দেখো S1 3 বার, তিনটে পার্টে অন হলো, আবার S2 তিনটে পার্টে অন হলো। একটা করে শিফট করে করে এঁকে দেবে, দেখো শিফট করে গেছে, 6টা সুইচ তো, এক, S1, S2, S3, S4, S5, S6। ওকে, এখানে তিনটে, একটা পার্ট ছেড়ে S2, দুটো পার্ট ছেড়ে এখানে এটা এটা S2 এর সাথে S3 যদি কম্পেয়ার করো, একটা পার্ট ছেড়ে আবার আরেকটা ঘর সরে গেল, সব দেখো রাইট শিফট হচ্ছে। এই করে 6টা সুইচ আঁকা হলো। এবার হচ্ছে এর আউটপুট ভোল্টেজ, এটা একটু হাতে ধরে প্র্যাকটিস করে নিও, মানে ওই দেখে গিয়ে পরীক্ষা আঁকাটা খুব ডিফিকাল্ট, কিন্তু কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। দরকার হলে আমাকে কল করে নিও, আমি আই ক্যান গাইড ইউ। একটা মনে রাখার সিম্পল ট্রিক আছে, যে এখানে কিন্তু জাস্ট ভোল্টেজটাকে দেখো তুমি। আমি যদি একটা মোড তোমাদের বলে দিই, ধরো ফার্স্ট মোডটা, মোড 1-এ S1, S6, S5 এই তিনটে অন আছে। খুঁজে বার করো এখানে S1, S6, S1, S6, S5, দেখো অন আছে, তার মানে আউটপুটটা অন আছে, হাই আছে। Okay? তুমি তো প্রথমে এই চার্টটা, যেটা টেবিল যেটা ছিল, এই চার্টটা তো প্রথমে করে নিচ্ছ। এই চার্টটা দেখে দেখেই তোমাকে আউটপুট ভোল্টেজের ওয়েভফর্ম গুলো আঁকতে হবে। ঠিক আছে, দিস ইজ দ্য ক্লু ফর ইউ। এইটা গেল 180 ডিগ্রি, আর 120 ডিগ্রি ঠিক এর পরেরটাই, যে কোনো একটা কিন্তু আসে পরীক্ষাতে। 120 ডিগ্রিতে কিন্তু দেখো দুটো করে সুইচ এট এ টাইম অন হচ্ছে। এই যে আগেরবার তিনটে করে সুইচ অন হচ্ছিল, এখানে এখানেও কিন্তু 6টা মোডেই কাজ করছে, কিন্তু দুটো করে সুইচ এখানে অন হচ্ছে, এইটা মনে রেখো। আর এখানে দেখো দুটো করে সুইচ, তাই দুটো করে সুইচ কিন্তু দুবার করে অন হচ্ছে। ওকে। আর এখানে এই মেইন ডায়াগ্রাম হচ্ছে এইটা, লেফট সাইডের ডায়াগ্রামটা, এটা আঁকলেই হবে। আর যদি পসিবল হয় প্রত্যেকটা মোড ওয়াইজ ডায়াগ্রাম আঁকলে তো ভেরি গুড, মানে ফুল মার্কস তো অবভিয়াসলি পেয়ে যাবে। তবে এখানে মেইন হচ্ছে এই ফেজ অ্যাঙ্গেলটা তোমাদের লিখতে হবে প্রত্যেকটা মোডে, আর কোন সুইচ গুলো অন হচ্ছে, আর কারেন্ট ভোল্টেজের ভ্যালু। ওকে। আর হচ্ছে ওয়েভ ফর্ম, একই প্যাটার্নে এখানে ওয়েভ ফর্ম। ওই যে বললাম চার্টটা দেখে দেখে তোমাদের ওয়েভ ফর্ম আঁকতে হবে। এখানে দেখো আগের বার কি ছিল, 3 বার অন হচ্ছিল, এখানে দুবার অন হচ্ছে বলে এখানে কিন্তু দেখো এই যে দুবার গেল, দুটো করে পালসেস। ঠিক আছে, ওকে, এটা হয়ে গেল। এবার হচ্ছে তাহলে এটা তোমাদের ইনভার্টার পার্টটা হলো। এই যে এখানে রয়েছে দেখো ইনভার্টার, অ্যাপ্লিকেশনস অফ ইনভার্টার, দেখবে যে ইনভার্টার কোথায় কোথায় ইউজ হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে সাইক্লো কনভার্টার। সাইক্লো কনভার্টার তোমাদের ক্লাসে আমি বলেছিলাম যে এটা হচ্ছে এসি টু এসি কনভার্টার। তো সাইক্লো কনভার্টারের একটা বেসিক ব্লক ডায়াগ্রাম আছে, সেটা তোমরা ভালো করে দেখে নেবে। সাইক্লো কনভার্টার কি, ওকে।
সাইক্লো কনভার্টার হলো, তারপরে হচ্ছে কোথায় কোথায় অ্যাপ্লিকেশনস অফ সাইক্লো কনভার্টার, আর তোমাদের স্টেপ আপ সাইক্লো কনভার্টার, স্টেপ ডাউন সাইক্লো কনভার্টার, আমি ক্লাসে একটা নোটও দিয়েছিলাম তোমাদের। তো সাইক্লো কনভার্টারটা কিন্তু ভালো করে দেখবে। তোমাদের খুব একটা কিছু নেই এখানে, সাইক্লো কনভার্টার একটা ব্লক ডায়াগ্রাম আছে, আমি তোমাদের ক্লাসে করিয়েছিলাম যে পজিটিভ পার্ট আর নেগেটিভ পার্ট, ওই পার্টটা মিলে একটা সাইক্লো কনভার্টার তৈরি হয়। এখানে একটু নেটে সার্চ দাও। দিস ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা ক্লাসে করিয়ে দিয়েছিলাম আমি। তো দেখো এই ডায়াগ্রামটা কিন্তু ভালো করে দেখে যাবে। ওকে, এই যে পি কনভার্টার মানে পজিটিভ কনভার্টার, নেগেটিভ কনভার্টার। আর এটা তুমি যদি এখানে ভিজিট করো, প্রচুর ওয়েবসাইট আছে, এখানে সাইক্লো কনভার্টারটা দেখো লেখা আছে এসি টু এসি কনভার্টার, তোমাদের ক্লাসে আমি নোট দিয়েছি, নোটটাও দেখবে। আর বই তো আছেই, বই তো পড়তেই হবে। বেসিক্যালি লাস্ট মোমেন্ট প্রিপারেশনের জন্য তোমরা কিন্তু তোমাদের আগেই বলেছিলাম, স্টাডি বই অবভিয়াসলি তোমরা নিশ্চয়ই পড়ে রেখেছো, বেসিক কনসেপ্ট নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার আছে। নাও ইউ হ্যাভ টু জাস্ট ব্রাশ আপ, মানে ব্রাশ করতে হবে, যে মাথায় আছে কিন্তু ওটাকে মনে রাখতে হবে। ওকে, তো এসি টু এসি কনভার্টার হচ্ছে সাইক্লো কনভার্টার। আর কোথায় কোথায় ইউজেস দেখো এখানে রয়েছে, অ্যাপ্লিকেশনস আসতে পারে যে এসি ড্রাইভস এ ইউজ হয়, প্রপালশন সিস্টেমস এ, হাই ফ্রিকোয়েন্সি ইন্ডাকশন হিটিং, synchronous motors in sea and undersea vehicles, electromagnetic launchers, and so on. আচ্ছা, introduction to cycloconverter is a it is a block diagram, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। কি কি টাইপ আছে মনে রেখো, অনেক সময় লিখতে দেয় স্টেপ ডাউন না স্টেপ আপ, অনেক সময় এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে যে স্টেপ ডাউন সাইক্লো কনভার্টারে ইনপুট ফ্রিকোয়েন্সি আউটপুট ফ্রিকোয়েন্সি থেকে কম হবে না বেশি হবে, তো স্টেপ ডাউন মানে কি কমে যাবে, আউটপুট ফ্রিকোয়েন্সিটা ইনপুট ফ্রিকোয়েন্সি থেকে কম হবে। আর স্টেপ আপ হলে আউটপুট ফ্রিকোয়েন্সিটা ইনপুট ফ্রিকোয়েন্সি থেকে বেশি হবে। তারপরে হচ্ছে ফার্দার ক্লাসিফিকেশন এরকম হতে পারে সিঙ্গেল ফেজ টু সিঙ্গেল ফেজ সাইক্লো কনভার্টার, থ্রি ফেজ টু সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ টু থ্রি ফেজ সাইক্লো কনভার্টার। আর তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে বেসিক প্রিন্সিপাল অপারেশন অফ সাইক্লো কনভার্টার। তাই এই ডায়াগ্রামটা তো প্র্যাকটিস করবেই, প্লাস সাথে হচ্ছে লেখা। ওকে, যেখানে লেখাটা রয়েছে বইতেও আছে, আর এই ওয়েব ফর্ম। আচ্ছা, বাকি তোমাদের অত কিছু সিলেবাসে নেই, তবে যদি আউট অফ সিলেবাস কোনো কোয়েশ্চেন দেখো, চেষ্টা করবে যতটা জানো লিখে আসতে, মানে তার জন্য মার্কস ছেড়ে এসো না। যদি এরকম হয় যে একটা পার্টিকুলার কোয়েশ্চেনে তুমি ধরো 5 মার্কসটা পাচ্ছ কিন্তু 4 মার্কসটা অতটা জানা নেই, তাও 4 মার্কসে যতটা জানো লিখে আসবে আর কি। ডোন্ট ডোন্ট মিস দা কোয়েশ্চেন্স। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আছে, তাহলে এই পার্টটা হয়ে গেল আমাদের ইনভার্টার। আচ্ছা, সাইক্লো কনভার্টার, ডুয়াল কনভার্টার, ডুয়াল কনভার্টারে তোমাদের মেইন আসবে হচ্ছে ব্লক ডায়াগ্রাম আসতে পারে, আর হচ্ছে তার অ্যাপ্লিকেশন ভালো করে দেখে যেও, ভেরি সিম্পল কোয়েশ্চেন। আর ব্লক ডায়াগ্রামের সাথে কিন্তু কিছু লেখা। আচ্ছা, এসি পাওয়ার রেগুলেটরে এরকম বলা আছে ফেজ কন্ট্রোল এসি, এসি রেগুলেটর, সিকোয়েন্স কন্ট্রোল এসি রেগুলেটর, ডিফারেন্সেস আসে অনেক সময়। ওকে, তো আর এখানে আমি একটু পার্ট বলে রাখি, একটা ইয়ার্স আছে, ক্লাসে ডিসকাস করেছিলাম। ক্লাস ডিসকাস করেছিলাম তোমরা,
আচ্ছা, এখানে জাস্ট এ মিনিট, এখানে দেখো ইয়ার সলভ আছে। আমি তোমাদের শেয়ার করেছিলাম, তো আমি আরেকবার শেয়ার করে দেবো। এখানে ডিউটি সাইকেল, জোনস চপার লেখা আছে, সাইক্লো কনভার্টার পড়ে নিও। ওকে। আচ্ছা, নেক্সট পার্ট হচ্ছে আমরা আসছি পরের পার্টে। এখানে ইউনিট ওয়ানে এবার চলে আসি। ইউনিট ওয়ানটা হচ্ছে কোয়াইট ইজিয়ার ফর ইউ, মানে অলরেডি আমরা ইউপিএস দেখলাম, ইনভার্টার, এসএমপিএস এবং সাইক্লো কনভার্টার, চপার, তারপরে তোমার ডুয়াল কনভার্টার, এসি পাওয়ার রেগুলেটর, কি কি প্রবাবল কোয়েশ্চেন্স। এবার হচ্ছে আহ, মানে পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস থেকে পাওয়ার ডায়োড। পাওয়ার ডায়োড তো অবভিয়াসলি তোমাদের ডেফিনেশন পড়তে হবে। আর পাওয়ার ডায়োডের স্ট্রাকচার, আমি যদি পাওয়ার ডায়োডের এই পার্টে আসি, এই যে পাওয়ার ডায়োডে দেখো স্ট্রাকচার দেখা যাচ্ছে পি প্লাস এন মাইনাস এন প্লাস, ইট ইজ আ সার্কিট সিম্বল। তো তোমরা অলরেডি জানো যে একটা পাওয়ার ডায়োড হচ্ছে ইট ইজ আ টু টার্মিনাল থ্রি লেয়ার ডিভাইস। কিপ ইন মাইন্ড, থ্রি লেয়ার ইজ আ পাওয়ার ডায়োড, নট আ সিগন্যাল ডায়োড। আর তোমরা অলরেডি নিশ্চয়ই পড়েছো যে সিগন্যাল ডায়োড আর পাওয়ার ডায়োডের কি ডিফারেন্স, ক্লাসে আমি অনেকবার করিয়ে দিয়েছি। সিগন্যাল ডায়োডে কিন্তু দুটোই কিন্তু টু টার্মিনাল ডিভাইস, অ্যানোড ক্যাথোড আছে। এখানে সার্কিট সিম্বলে কিন্তু কোনো ভেরিয়েশন নেই। সিগন্যাল ডায়োড এবং পাওয়ার ডায়োডে কিন্তু সেম সার্কিট সিম্বল, কিন্তু স্ট্রাকচার্স আর ডিফারেন্ট। দেখো স্ট্রাকচার ফিচার্স, এখানে তিনটে লেয়ার দেখা যাচ্ছে, পি প্লাস এন মাইনাস এন প্লাস। এন মাইনাসটা হচ্ছে ড্রিফট লেয়ার, ড্রিফট ড্রিফট লেয়ার। আর এখানে হচ্ছে তোমাদের ক্লাসে আমি ইলাবোরেটলি করিয়ে দিয়েছি, প্রত্যেকটা ডোপিং কনসেন্ট্রেশন, থিকনেস এগুলো লিখবে। আর তোমাদের এখানে তার মানে কি হয়ে গেল, যে ইট ইজ আ সেমিকন্ডাক্টর ডিভাইস, ইট ইজ আ টু টার্মিনাল থ্রি লেয়ার ডিভাইস। ওকে। ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে পি প্লাস এন মাইনাস এন প্লাস। তার মধ্যে এন মাইনাসটা হচ্ছে ড্রিফট লেয়ার। আর একটা কোয়েশ্চেন খুব পরীক্ষায় আসে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং দ্য ড্রিফট লেয়ার। ড্রিফট লেয়ার অ্যাকচুয়ালি অ্যাবজর্বস দ্য ডিপ্লিশন রিজিয়ন। তো অ্যাট হাই রিভার্স ভোল্টেজ আমরা জানি যে তখন কিন্তু ডিপ্লিশন রিজিয়নের উইডথটা বাড়তে থাকে রিভার্স ভোল্টেজে। তখন সেটাকে তো অ্যাবজর্বও করতে হবে যাতে ব্রেকডাউন না হয়ে যায় রিভার্স ভোল্টেজে। দেখো আমাদের তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস এ ইউজ হবে, তো অবভিয়াসলি দ্য ইনপুট ভোল্টেজেস উইল বি ভেরি হাই। সেই হাই ভোল্টেজে কিন্তু একটা ডিভাইস ব্রেকডাউন হয়ে যাওয়ার, ড্যামেজ হয়ে যাওয়ার কিন্তু অনেক সম্ভাবনা আছে। তাই সেটাকে যাতে না হয় তার জন্য কিন্তু এই ড্রিফট লেয়ারটা দেওয়া। ওকে। তাই শুধু পাওয়ার ডায়োডে না, তুমি যখন পাওয়ার বিজেটি পড়ছো, পাওয়ার মসফেট পড়ছো, পাওয়ার মানে আইজিবিটি পড়ছো, সমস্ত ক্ষেত্রেই কিন্তু ড্রিফট লেয়ারটা দেখতে পারবে। নেক্সট হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ আ পাওয়ার ডায়োড। মনে রেখো যে পাওয়ার ডায়োডে কিন্তু এই কাট ইন ভোল্টেজটা কিন্তু হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1 ভোল্ট, যেটা সিগন্যাল ডায়োডে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি সিলিকন মেড হলে 0.7 ভোল্ট, আর জার্মেনিয়াম মেড হলে 0.3 ভোল্ট। কিন্তু পাওয়ার ডায়োড কিন্তু জেনারেলি সিলিকন মেডই ইউজ করা হয়। It is approximately in the order of 0.8 to 1 volt. জেনারেলি 1 ভোল্টটা অপশনে থাকতে পারে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেনে। আর এখানে কিন্তু ব্রড কোয়েশ্চেনের জন্য আমি বলছি। তো কাট ইন ভোল্টেজ দেখো আইভি ক্যারেক্টারিস্টিক প্লট করা হয়েছে, ইট ইজ আ ফরওয়ার্ড ভোল্টেজ ভার্সেস ফরওয়ার্ড কারেন্ট, এটা হচ্ছে রিভার্স ভোল্টেজ ভার্সেস রিভার্স কারেন্ট। আমি করিয়ে দিয়েছি পিক ইনভার্স ভোল্টেজ, দেখো লেখা আছে পিক ইনভার্স ভোল্টেজ তোমরা জানো যে it is a maximum voltage across the diode when it is reverse bias. Definition নাও আসতে পারে। It's very important হচ্ছে reverse recovery characteristics, তোমাদের এই নোটটা আমি ক্লাসে দিয়েছিলাম। reverse recovery characteristics বই থেকেও দেখবে obviously। আর এখানে এই নোটটা দেওয়া আছে, এখানে প্রপারলি মার্কিং করবে, প্রপারলি পরীক্ষায় নিট অ্যান্ড ক্লিন ভাবে আঁকবে। এটা হচ্ছে টাইম, এক্স অ্যাক্সিস এ টাইম অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস ইজ দ্য ফরওয়ার্ড কারেন্ট ইন অ্যাম্পিয়ার, ডোন্ট রাইট মিলি অ্যাম্পিয়ার। এখানে এটা হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট, টিএ টিবি টিআরআর, টিআরআরটা হচ্ছে রিভার্স রিকভারি কারেন্ট। এখানে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে সফটনেস ফ্যাক্টর,
হোয়াট ইজ সফটনেস ফ্যাক্টর। ওকে, তোমরা যদি ডেফিনেশনটা এখানে this is the softness factor, that is TB by TA। TB by TA তোমরা অলরেডি এখানে দেখলে, এটা TB, এটা হচ্ছে TA। তো জেনারেলি কি হয়, যদি একটা ডায়োড যদি স্লো রিকভারি হয়, দুই ধরনের তো ডায়োড হতে পারে, একটা হচ্ছে ফাস্ট রিকভারি। রিকভারি মানে কি, যে ম্যাক্সিমাম রিভার্স কারেন্টে গেল, এবার জিরো হতে কতটা সময় লাগছে। ইফ ইট রিকোয়ার্স মোর টাইম, তাহলে কি হবে, বেশি সময় লাগবে জিরোতে রিচ করতে, তাহলে সেটা হয়ে গেল গ্র্যাজুয়াল রিকভারি বা স্লো রিকভারি। আর এটা হচ্ছে ফাস্ট রিকভারি। ওকে, তো যদি ফাস্ট রিকভারি হয় তাহলে কিন্তু টিবিটা কম হবে, আর যদি গ্র্যাজুয়াল রিকভারি হয় তাহলে কিন্তু টি এর তুলনায় টিবিটা অনেকটাই বেশি হবে। আর এটা মনে রেখো, রিভার্স রিকভারি কারেন্টটা ইজ এ সামেশন অফ দিস টু, দুটোর সাম, টিএ অ্যান্ড টিবি। সফটনেস ফ্যাক্টরের ডেফিনেশনটা কিন্তু অবশ্যই মনে রেখো, শুধু এইটুকু লিখলে কিন্তু হবে না। দেখো এখানে লেখা আছে, ইট ইজ আ প্যারামিটার সফটনেস ফ্যাক্টর, ইট ইজ আ রেশিও অফ টিবি টু টিএ। আর টিবি টু টিএ এটা কি জিনিস, সেটা তোমাদের কিন্তু এখানে ক্লাসেও বলে, তোমার দেখতেও পাচ্ছ, ক্লাসে আমি লিখিয়ে দিয়েছিলাম যে এখানে টিএটা দেখো, টিএটা কোনটা, জিরো ক্রসিং থেকে ম্যাক্সিমামে রিচ করতে, সেইটি ইট ইজ আ টাইম টেকেন, or it is a time interval। টিএটা কোন টাইম ইন্টারভেল, টিএ ইজ আ টাইম ইন্টারভেল বিটুইন দ্য জিরো ক্রসিং instant and between the instant at which the current becomes IRR। এই দুটোর মধ্যে যে টাইমের পার্থক্য, সেটা হচ্ছে টিএ। আর টিবিটা কি, টিবিটা হচ্ছে যেখানে ম্যাক্সিমাম হচ্ছে সেই যে টাইম ইনস্ট্যান্ট, সেই যে মুহূর্ত, আর যেখানে এই ম্যাক্সিমাম কারেন্টের 25% হচ্ছে। যদি ম্যাক্সিমাম কারেন্টটা হয়ে থাকে 10, তাহলে এইটা হবে 2.5 ফর এক্সাম্পল। তাহলে এই যেই পয়েন্টে হচ্ছে এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেইটা হচ্ছে টিবি। ওকে, তাহলে টিবি টিবি বাই টিএ ইজ অ্যাকচুয়ালি দ্য সফটনেস ফ্যাক্টর। আর এগুলো কিন্তু লিখতে হবে তোমাদের, টিএটা কি, টিবিটা কি। তারপরে হচ্ছে এটা গেল কারেন্ট আর ভোল্টেজ। ভোল্টেজটা যতক্ষণই ডায়োডটা অন আছে আমরা জানি, ততক্ষণ কিন্তু ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কম। ঠিক যেই মোমেন্টে কারেন্টটা ম্যাক্সিমাম হলো, সেখানে এটা কিন্তু জিরো হলো। ভালো করে একটু মনে রাখবে, যেখানে ম্যাক্সিমাম সেখানে জিরো, তারপরে কমছে, যেখানে কি 25% সেখানে ম্যাক্সিমাম, তারপরে কমে গিয়ে ডিকে করে যাচ্ছে। পাওয়ার লস, পাওয়ার লসটা হচ্ছে আমরা জানি পাওয়ার কাকে বলে, পাওয়ার ইজ অ্যাকচুয়ালি দ্য প্রোডাক্ট অফ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। তাহলে এখানে হচ্ছে এই যে এখান থেকে পাওয়ার লসটা দেখো, এখানে এসে যেখানে পয়েন্টটা, যেখানে জিরো ক্রসিং পয়েন্ট, এটা জিরো ক্রসিং পয়েন্টে এটা কিন্তু জিরো হয়ে গেছে। তারপরে আবার যেখানে ম্যাক্সিমাম হয়েছে এখানে কারেন্টটা, এখানে কারেন্টটা ম্যাক্সিমাম হয়েছে, সেখানে এটা জিরোতে পাস করেছে ভোল্টেজটা, আর পাওয়ারটা হচ্ছে আবার ইনক্রিজ করছে। প্যাটার্নটা তিনটে ওয়েভফর্ম মনে রেখো। আচ্ছা, এবার হচ্ছে ডিআইডিটি। ডিআইডিটি হচ্ছে ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ রিভার্স কারেন্ট। এই ডেরিভেশনটা ভালো করে দেখে নিও, পরীক্ষায় আসে এটা, যে কিউআরআর মানে কতটা চার্জ স্টোর আছে, সেইটাকে ডিরাইভ, ইকুয়েশন গুলো কিন্তু লিখতে, ডিরাইভ করতে দেয় পরীক্ষায়। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে টিআরআর আর আইআরআর এগুলো কিন্তু ডেরিভেশন আসে, ঠিক তোমার যেইভাবে কোয়েশ্চেন আনসারের প্যাটার্ন সেইভাবেই করা। ওকে, তো সেইভাবেই তোমরা আনসার করবে। হ্যালো স্টুডেন্টস, আজকের আমরা ইটিসি ডিপ্লোমা 5th সেমিস্টার পরীক্ষার কিছু প্রবাবল কোয়েশ্চেন আনসার ডিসকাস করব। তোমরা অলরেডি এইবারের পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন জেনেছো। তোমরা জানো যে এইবার পরীক্ষাতে কিভাবে এমসিকিউ কোয়েশ্চেন্স আসবে এবং কিভাবে অন্যান্য ব্রড কোয়েশ্চেন্স গুলো আসবে। এমসিকিউ কোয়েশ্চেন আনসার্স এর জন্য একটু মেনশন করে রাখি, যদিও আমার এই ভিডিওতে মেইনলি ব্রড কোয়েশ্চেন আনসার্স আমি ডিসকাস করব। এমসিকিউ কোয়েশ্চেন আনসার্স এর জন্য তোমরা কিন্তু যখন আনসার লিখবে,
আমি অবশ্যই সাজেস্ট করব তোমরা কিন্তু কখনোই ওই শুধু আনসার এ কি আনসার বি অর সি অর ডি শুধু নাম্বারে লিখে গেলাম সেইভাবে নয়। ফর এক্সাম্পল যদি কোয়েশ্চেন নাম্বার 1 এর উত্তর হয় এ, তাহলে এ লিখে পাশে তার আনসারটাও লেখো। সেটা ওয়ান ওয়ার্ড আনসারও হতে পারে, ওয়ান সেন্টেন্স আনসারও হতে পারে। রাইট ইট ডাউন। অনেক সময় থাকে, না লেখার কিছু নেই। আর যেহেতু তোমাদের এবারের এমসিকিউ কোয়েশনের সংখ্যাটা কম, তাই তোমাদের কিন্তু তোমাদের ওখানে এক্সপ্লানেশন লিখতে হবে। তাই তোমাদের টাইম নিয়ে কোনো মানে চিন্তা করার কারণ নেই। উত্তর জানা থাকলে অবশ্যই লিখতে পারবে। যদি কনফিউশন থাকে উত্তর নিয়ে, একটু ভেবে লেখো। তবে যেই পার্টিকুলার আনসারটা টিক করেছো কারেক্ট আনসারের জন্য ঠিক এক্সপ্লানেশনটা ব্রিফলি লেখো। কখনো লেন্দি এক্সপ্লানেশনে যাবে না। মনে রাখবে 1 মার্ক রয়েছে এক্সপ্লানেশনের জন্য, 1 মার্ক রয়েছে কারেক্ট আনসারের জন্য। যদিও এই ভিডিওতে মেইনলি আমি ব্রড কোয়েশ্চেন্স আনসার ডিসকাস করব। ব্রড কোয়েশ্চেন আনসার ভালোভাবে পড়ে গেলেই তোমরা, এবং প্লাস যদি লাস্ট 4 to 5 years এর, মানে যদিও তোমরা জানো 2022 থেকে ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স 1 এবং ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স 2 দুটোকে কম্বাইন করে অলমোস্ট কিছু পার্ট পিএলসি, কিছু পার্টটা পরের 6 সেমিস্টারে চলে গেছে। IE1 এবং IE2 কম্বাইন করে তোমাদের 2022 থেকে ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স এর নতুন সিলেবাস হয়েছে। তাই লাস্ট 4-5 years এ IE1 IE2 কোয়েশ্চেন পেপারস এবং ব্রড কোয়েশ্চেন আনসার যদি ভালো করে পড়ে যাও, তাহলে এমসিকিউ আনসার করাটা কোনো ব্যাপারই না তোমাদের কাছে। আচ্ছা, এবার চলে আসি ব্রড কোয়েশ্চেনে। তোমরা এখানে সিলেবাসটা দেখতে পাচ্ছ, সিলেবাস তোমরা জানো। সিলেবাসে 6টা ইউনিট আছে। আমি স্পেসিফিক্যালি যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুব স্কোরিং, মানে খুব সহজেই তোমরা মার্কস তুলে ফেলতে পারো, সেই পার্টটাই আমি চলে আসছি। প্রথমত আমি আসি ইউপিএস এর। দেখো ইউনিট 4-এ ইউপিএস এর একটা পার্ট আছে। এই ইউপিএস এর যে পার্টটা আছে সেটা কিন্তু তোমরা প্রপারলি, মানে যে নোটটা আমি ক্লাসে দিয়ে দিয়েছি তোমাদের, আমি এখানেও দেখিয়ে দেবো ইউপিএস এর নোটটা। আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। ইউপিএস এর পার্টটা কিন্তু ভালোভাবে পড়বে। মানে একটা ইউপিএস এর what is a UPS, what are the different types of UPS, অনলাইন ইউপিএস, অফলাইন ইউপিএস, এই সমস্ত কিছু তোমরা ভালো করে পড়বে। একটু ক্লাসে এখানে তোমাদের অলরেডি শেয়ার করেছি। Just a minute. Save.